নিশ্চয়ই তাদের সাথে এমন এমন আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ঠিক আছে আমাদের ক্ষমতা আসার ক্ষেত্রে যেহেতু তারাই মানে ভাই তুই গেছিস এটাতে দেশ রক্ষা হয়েছে তাতেই খুশি আর কি। তখন তো মাইনুদ্দিন ফখরুদ্দিনের আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বলা হয় আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। এবার তো বিএনপি কে আরো আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষমতায় আসে নাই। বিএনপি আসে নাই, কিন্তু এবারে আন্ডারস্ট্যান্ডিং ছিল জামাতের সাথে, জামাত যাতে ক্ষমতা আসতে পারে ও তো সার্বিকভাবে চেষ্টা করেছে, বাট প্রকাশ্যে বিএনপির বিরোধিতা করতে পারে নাই, সেটা হচ্ছে বিষয়। তাতে আপনার মনে হতে পারে যে বিএনপি ক্ষমতা আসার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। তো বিএনপি ক্ষমতা আসার ক্ষেত্রে আমি মনে করি যে সরকার স্বয়ং না রাখলেও মানে আমলাতন্ত্রের একটা প্রচ্ছন্ন সহযোগিতা ছিল। আমি যে কথাটা আপনাকে বলতেছিলাম, সে যে শপথ ভঙ্গ করেছে, সে যে আইন ভঙ্গ করেছে, সংবিধান লঙ্ঘন করেছে। আপনি দেখেন সংবিধানের 147 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি সাংবিধানিক পদে থাকাকালীন অবস্থায় লাভজনক কোনো কাজে নিয়োজিত হতে পারবে না। সুপ্রিম কোর্টের বিচারপতি দিনে কোর্টে কাজ করে রাতে চেম্বার করতে পারবেন না। রাষ্ট্রপতিও তার কাজ শেষে সিনেমা হলের ম্যানেজারে কাজ করতে পারবেন না। ডক্টর ইউনূস তার নিজের বা নিজের কর্তৃত্বাধীন প্রতিষ্ঠানের আর্থিক সুযোগ সুবিধা পাইয়ে দিয়ে সংবিধানের 147 ধারা বরখেলাপ করেছেন। এটা আমি একজনকে কোট করছি, ডক্টর স্বাধীন মালিক, বিশিষ্ট আইনজীবী। তো ইউনূস এইভাবে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছিল এবং নিজের স্বার্থের উদ্ধার করেছিল। এটাকে যদি স্বর্ণযুগ বলা হয় তাহলে তারা ইউনূসের গোলাম ছাড়া কিছুই নাই, কারণ তাদের বোধ বুদ্ধি লোপ পেয়েছে। তারা দেশটাকে কত ধ্বংস করে দিয়েছে সেদিকে তাদের চোখ নাই। কিন্তু আপনার এটা কি মনে হয় কিনা যারা ক্ষমতায় থাকাকালীন আমাদের সাংবাদিকরা এইসব তথ্যগুলো তুলে ধরেন না, যেমন আজকে যে কালের কণ্ঠ যে তথ্যের কথা বলছেন, প্রতিবেদনের কথা বলছেন, ডক্টর ইউনূসের ক্ষমতা ছাড়ার পর কেন এই প্রতিবেদনটা আসলো? কারণ হচ্ছে আমাদের ইয়ে ছিল না, আমাদের ওই ক্ষমতা ছিল না। আপনি যদি আপনি কাকে প্রতিষ্ঠানে চাকরি দেবেন সেটার জন্য ইউনূস মব পাঠাচ্ছে, তার মব বাহিনী গিয়ে সেটা মব করেছে এবং তাদের চাকরিচ্যুত করেছে। এবং এই কালের কণ্ঠ তো মব করেছে, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদকের উপরও মব হয়েছিল, তাকেও অফিসে যেতে দেওয়া হয় নাই। এরকম আপনি নিশ্চয়ই জানেন এটা কতজন সাংবাদিকের চাকরি গিয়েছে, আপনি জানেন না এগুলো? বিভিন্ন প্রতিষ্ঠানে মব পড়েছে না? তো যেখানে আপনি প্রতিষ্ঠানে আপনার ভাড়াটিয়া লোক পাঠাচ্ছেন যে মারার জন্য, চাকরিচ্যুত করছেন, সেখানে আপনি কিভাবে আশা করেন যে ইউনূসের বিরুদ্ধে কেউ লিখবে? ইউনূস তো ওই ভণ্ড যে বলেছিল যে আমার সমালোচনা করেন প্রাণ খুলে, তার সমালোচনা করার কারণে স্বয়ং আমাকেই জেলে নিয়ে গেছে। আমি এর থেকে তো আর বড় প্রমাণ আপনার আর নাই। আমাকে কি জন্য জেলে নিয়ে গেছে বলেন আপনি? জি না, আপনি বলেন কি জন্য জেলে নিয়ে গেছে? আমি সন্ত্রাস বিরোধী আইনে আমি সন্ত্রাস করেছিলাম, তো আমি গুলি চালিয়েছিলাম, তারা তো এখানে বলেছে সন্ত্রাস করেছে, তো এই জন্য আমাকে নিয়ে গেছে। ইউনূস হচ্ছে ওই ভণ্ড যে মুখে এক কথা বলে করে আরেকটা। তো সেই ক্ষেত্রে কালের কণ্ঠকে আপনি কি, কালের কণ্ঠ বা অন্য নিউজ পেপার, আমি তাদেরকে দায়ী করতে পারি না। যদি এখনো বলতে পারেন যে সম্মিলিতভাবে করলো না কেন, সেই জায়গায় আমার কথা আছে। যদি সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ থাকতো, ইউনূসের অপশাসন নিয়ে কথা বলতে পারতো। সেই প্রশ্নটা আমি করছিলাম যে আওয়ামী লীগ আমলে যে তথ্যগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে উঠে নাই, আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে দেওয়া হয়েছে, কত টাকা পাচার হয়েছে, কত টাকা লুপাট হয়েছে, সে বিষয়গুলো। তার মানে কি এইটাই আমরা ধরে নেব কিনা মত প্রকাশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কোনো সরকারের না? আমি মনে করি যে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে বহু জনে লিখছে, বহু ওই তথ্য আছে। আপনি এখন যে বলতেছে এত কোটি টাকা পাচার, এগুলোর কোনো ভিত্তি নাই। এগুলো হচ্ছে ফিট করা নিউজ। এবং সত্যিকার অর্থে যদি ইনভেস্টিগেশন করে করা হয় শেখ হাসিনা কত টাকা নিয়েছে বা তার বোনের ব্যাপারে সবচেয়ে বেশি অভিযোগ আসে, প্রধানমন্ত্রী তারেক রহমানও বলেছেন, হ্যাঁ, সরকার যদি ওইটা দিয়ে থাকে তাহলে সরকার এটাতে প্রচার করছে, অন্যরা প্রচার করছে না। তো যদি এভিডেন্স অনুযায়ী দিয়ে থাকেন এবং এই যে অভিযোগগুলো আপনি করছেন সেজন্য যদি আপনি মামলা করেন, তখন এটা একটা ইয়ে পায়, অভিযোগটা একটা ভিত্তি পায়। আদারওয়াইজ এমনি এগুলো তো রাজনৈতিক রেটরিক হিসাবে থাকবে যে ওরা লুট করে গেছে, ওরা লুটপাট করেছে। যেটা 1/11-এর পরে বিএনপির বিরুদ্ধে এই ধরনের প্রপাগান্ডা চালানো হয়েছে। এটা মনে করেন কি যেটা অভিযোগটা উঠেছে এগুলো সব মিথ্যা? না, আমি মিথ্যা সত্যের বিষয়ে যাচ্ছি না। আমি বলছি যে এটা প্রমাণিত না। আমরা চাই যে যেই অভিযোগগুলো আপনি করছেন সেই অভিযোগের ভিত্তিতে মামলা করেন এবং এটার সাজা দেন, তখন এটা একটা ভিত্তি পায়। আদারওয়াইজ আমি যেটা বলছি 1/11-এর পরে যে আপনি দেখেন নাই যে মানে ব্যাপক আকারে বিএনপির বিরুদ্ধে অনেক লেখালেখি হলো এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে পাঠানো রিপোর্টগুলো হলো এবং মাহফুজ আনামের মতো সম্পাদক সেটার জন্য মাপ চাচ্ছেন যে আমরা যথাযথ ভূমিকা পালন করিনি। তো এখনো ঠিক একই অবস্থা, এখনো আপনি মানে পাঠানো জিনিসে দিচ্ছেন, আপনার নিজের ইনভেস্টিগেশন নাই। যেটা আজকে কালের কণ্ঠ করছে নিজেদের একটা ইনভেস্টিগেশন,
সেখানে তারা তুলে ধরেছে। এরকম আমি মনে করি যে শেখ হাসিনার বিরুদ্ধেও এরকম যদি তার অভিযোগগুলো যেগুলো থাকে এরকম ইনভেস্টিগেশন করা উচিত, ইনভেস্টিগেশন করে এটা দেওয়া উচিত। কেউ কেউ তো ধোয়া তুলসী পাতা না, তাদেরকে আমরা ছেড়ে দেবো কেন? এবার যে সরকার এসেছে এই সরকারের মত প্রকাশের স্বাধীনতা কতটুকু মানে প্রকাশ করা যাবে? মত প্রকাশ করা যাচ্ছে, ইউনূসের আমল থেকে তো বেশি করা যাচ্ছে। ইউনূসের আমলে তো কথা বলতে পারে না, বাংলাদেশের একটা সাংবাদিকদের একটা বড় অংশকে তো জেলে দিয়ে দিয়েছে, তাই না? জেলে দিয়ে দিয়েছে বা ঘর ছাড়া করে দিয়েছে, সংগঠন ছাড়া করে দিয়েছে, চাকরিচ্যুত করেছে, যেটা আওয়ামীপন্থী সাংবাদিক হিসাবে পরিচিত যারা, তাদেরকে তো মানে ইয়ে করছে না, অনেকভাবে নির্যাতন করছে। এখনো তারা মানে অনেক ক্লাবের সদস্য না, অনেক ইউনিয়নের সদস্য না, তারা স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না। তো সেই জায়গায় আপনি ইউনূসের আমলে যেটা হয়েছে, এই আমলে যদি সেটা ঠিক না হয় তাহলে বলা হবে যে সংবাদপত্রের স্বাধীনতা এখনো আমরা মনে করব যে মানে হুমকির মধ্যে আছে। কিন্তু আমরা যেটুকু আমি দেখতে পাচ্ছি বেটার হওয়ার সুযোগ রয়েছে, বিশেষ করে তথ্যমন্ত্রী যাকে নিয়োগ দেওয়া হয়েছে একটা সজ্জন ব্যক্তি এবং ওনার সর্বমহলের সাথে ওনার যোগাযোগ আছে এবং উনি অনুধাবন করছেন যে সংবাদপত্রের স্বাধীনতা থাকা উচিত, সংবাদপত্র তার মতো করে ভাবা উচিত। এখানে আমাদের দলীয় দালালরা শুধু মানে জিন্দাবাদ জিন্দাবাদ করবে আমাদেরকে, শুধু সেটা নয়। এটুকু তো গুড সাইন, এটা প্রশংসা করতে হবে এবং সামনের দিনে কোথায় যায় সেটা আমরা জানি না কেউ।